How much time do I have? About 10-15 minutes, I think, because we are already running late. Your department, Sudeep asked me to talk at this seminar. So I really didn't know why I was invited, except perhaps a comic relief. তো আমার বলার কয়েকটা জিনিস বলার আছে, আমি সেই জন্যই চেয়ে নিলাম এখানে কি আলোচনা হয়েছে সেটা দেখার জন্য। আর হয়তো একটা কারণ সুদীপ আমাকে বলেছিল এখানে আসতে, সেটা হচ্ছে আমার নাম সমন্তক, যেটা সাধারণত লোকেরা ভুল বানান করে ইংরাজি এবং বাংলায়। সমন্তক একটা মণির নাম, এবং সেই মণিটা ওই রাজা সত্যরাজিৎ পেয়েছিলেন। তো সত্যজিতের ভাই, তারপরে মণি খুব একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা যদি বালিশের তলায় নিয়ে কেউ শোয়, তাহলে রাত্রিরে সোনার মোহরের বর্ষণ হয়। আমার ধারণা এই আশায় আমাকে নামটা দেওয়া হয়েছিল, ঠিক হয়েছে। তো যাই হোক, তো সেই সত্যরাজিতের ভাই দাদাকে বললো যে তোমার তো এখন অনেক ভান্ডারের রাশি সোনা দানা মোহর টোর হয়ে গেছে, তুমি আমাকে দাও। তারপরে সেটা গলায় মালা করে সে নিয়ে চলে গেল, এবং তাকে বাঘে মেরে ফেললো। টাইগার ইজ সর্ট অফ পার্ট অফ মাই নেম। তারপরে বাঘকে একটা ভাল্লুক জাম্বুবান মারলো, তারপরে কৃষ্ণ এলো, তারপরে কৃষ্ণ জাম্বুবানের সাথে লড়াই করলো, তারপরে কেউই জিতলো না। তখন বলা হলো যে তুমি যদি আমার বোনকে বিয়ে করো, কৃষ্ণ তো সবসময় প্রস্তুত বিয়ে করার জন্য। তখন বলে ঠিক আছে, ভল্লুকিকেই বিয়ে করবো। তো সে বিয়ে করে সুন্দরী হয়ে গেছে, রানী সেগুলো। যাই হোক, কিন্তু ওটা নাচে, বাঘের ব্যাপারটা আমার নামের সাথে যুক্ত। এবং আমি বাইরে দেখছিলাম যে বাঘ ভারতীয় সাহিত্য সংস্কৃতি এবং অবশ্যই পশ্চিমে তার একটা খুব গুরুত্বপূর্ণ স্থান আছে। আমি আজকে বাঘের বিষয়ে 3টে জিনিস বলবো খুবই সংক্ষেপে, এবং এই 3টের মধ্যে অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে একটা বলা যেতে পারে যেটা বাস্তব বাঘ আর অলীক বাঘ। মানে what tigers are, the reality of tigers and the representation of tigers. যেহেতু তোমরা এখানে ইংরেজি বিভাগের, আমি ধরে নিচ্ছি বেশিরভাগই ইংরেজি বিভাগের ছাত্রছাত্রী, বাইরে তোমরা দেখলাম ওদের একটা জুওলজি ডিপার্টমেন্টেরও ছিল। তো আচ্ছা, আরেকটা কারণ যে জন্য আমাকে হয়তো বলা হয়েছে, আমার প্রথম চাকরি WWF এ ছিল, মানে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন, যার অবশ্য প্রতীকী চিহ্নটা হচ্ছে একটা পান্ডা, জগন্নাথ মন্দিরের নয়, তো কালো সাদা। তো কিন্তু আমরা বাঘ, প্রজেক্ট টাইগার এগুলো, এবং আমি এক সময় WWF এর সুবাদে IUCN এর ক্যাট স্পেশালিস্ট গ্রুপে ছিলাম, যেখানে সালার সাহেব এবং আমাদের এখানকার অনেকে ছিলেন, এবং কিছু লেখালেখিও করেছি। সেটা বাদ দাও, আমি 3টে জিনিস বলবো। একটা হচ্ছে বাঘের বাস্তব এবং বাঘের যে কল্পিত যে বাঘ, ইমাজিন টাইগার। এবং এটা আমি শুরু করবো তোমাদেরকে একটা কবিতা উল্লেখ করে, নিশ্চয়ই সেটা তোমরা আলোচনা করবে, ব্লেকের টাইগার। এখন ব্লেকের টাইগারের ছবিটা যদি মনে থাকে, তাহলে আমাদের মনে হবে যে লোকটা কি গাঁজা খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস তো খেত, এও কি করে করেছিল। Because that tiger does not look like a tiger at all. You know, pray what fearful hand or eye could frame thy fearful symmetry. There's nothing fearful or symmetric about the tiger who is part of that, copper plate etching that Blake had in the songs of innocence and experience. And this, I think, is a very important reason why the tiger was both a source of fascination
as well as a blank that could be filled in with anything that people wish. আমি জানি না তোমরা কর্নেল বলা হতো, লেফটেন্যান্ট বলা হতো, অ্যাকচুয়ালি সুরেশ বিশ্বাসের নাম শুনেছো কিনা? লন্ডনের এক্সিবিশনে গিয়েছিলেন। হি ওয়াজ widely portrayed as a lion and tiger tamer. So কোথাও একটা এই কনফ্রেশনটা হচ্ছে যে ইন্ডিয়া, the violent India is the tiger, the wise and ancient India is the elephant, the beautiful India is the peacock, and the treacherous India is the hooded snake. Interesting, এই জিনিসটা কিন্তু ঊনবিংশ শতকের বাংলার সাহিত্য এবং সমাজ সংস্কৃতিতে নবজাগরণের সময় কিন্তু যারা লিখছেন তারা এই স্কিমটা পুরোপুরি ইন্টারনালাইজ করে নিয়েছে। আপনারা যদি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য পড়ে থাকেন, কজন পড়েছেন? মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্যে একটা, মেঘনাদ বধ কাব্যের কেন্দ্রে একটা উপমা আছে। সেটা হচ্ছে যখন ওই তো সব মায়া ফায়া এদেরকে তেল ফেল দিয়ে ওরা রেডি হয়েছে, সে বলেছে আমি জাল দিয়ে দেবো, তোমাকে কেউ দেখতে পারে না। বিভীষণ এবং লক্ষণ রেডি, গিয়ে মেঘনাথকে বেচারা সেই নিকুম্বিলার পুজো করছে, তাকে মারতে যাবে। তো রামের কাছে এসেছে, মনে আছে ষষ্ঠ স্বর্গে, রামের কাছে এসে তো রাম তো তখন কান্নাকাটি করছে, না ভাই আমি তোমাকে কি করে যেতে দেবো ইত্যাদি। হঠাৎ তারা আকাশের দিকে তাকিয়ে দেখে যে একটা বিশাল পক্ষী, গরুর টাইপের, গরু না গরুর, মানে উচ্চারণের গন্ডগোলের জন্য যে কি ক্ষতি হচ্ছে। তো সত্যি তো সে একটা এরকম একটা নাগের সাথে, এই নাগের প্রথম উল্লেখ আছে এতে, কি বলে প্রথম স্বর্গে, যাই হোক তার সাথে লড়াই করছে। এবং interestingly, fascinatingly, it is the snake which kills the bird and not the other way around. Peacock bird or whatever. এবং মধুসূদন এটা কিন্তু ব্যবহার করছেন এমনভাবে যাতে anybody who reads it will understand that the victory is that of this slimy, treacherous creature. এটা দেখেই রাম তারপরে যেতে পারে, and তারপরে what লক্ষণ and বিভীষণ do to Meghnad, you know. ফলে এই যে কয়েকটা বড় পশু, আমি বললাম ময়ূর, হাতি, বাঘ স্ল্যাশ সিংহ, হিন্দিতে যখন দুটোকেই শের বলা হয়, আর হাতি, এইগুলো কিন্তু আমরা আমাদের শুধু বাংলা না, আমরা ভারতীয় সাহিত্যে অতীতের বা প্রাচীনকালের নয়, আমরা যে নবজাগরণটা শুধু বাংলায় না অন্যান্য আধুনিক ভারতীয় ভাষাগুলোতে হলো সাহিত্যের সংস্পর্শে আসার জন্য, মোটামুটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি যদি আমরা ধরে নিই 1861 সাল একটা গুরুত্বপূর্ণ সাল, কারণ সেই বছরে রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন, মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হচ্ছে, এবং এবং যেটা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের আমি বারবার স্মরণ করি, সাহিত্যের ফ্রান্সিস টার্নার বলগ্রেভের গোল্ডেন ট্রেজারি প্রকাশিত হচ্ছে, যেটা একজন শিক্ষিত বাঙালি ঘরে, মানে শিক্ষিত বাঙালি বলতে তখন অবশ্যই উচ্চবর্ণ উচ্চবিত্ত হিন্দু ইত্যাদি ইত্যাদি, তাদের ঘরে এদের থাকতো একটা, মানে আপনাদের মধ্যে যদি কোনো পুরনো উত্তর কলকাতার বাড়ির বাসিন্দা আপনারা হন তাহলে দেখবেন যে ওই একটা 3টে বই থাকতো, একটা হচ্ছে বাইবেল, একটা হচ্ছে শেক্সপিয়ার, এবং 1870-এর পরে গোল্ডেন ট্রেজারি। তো যাই হোক, এবং সেখানে ওই ব্লেকের ওই বেড়াল টাইগারটা আছে। তো যেটা বলছিলাম যে এটা যদি আমরা দেখি, যে আমরা দেখবো যে প্রত্যেকটা ভারতীয় ভাষায় কিন্তু এইরকমভাবে ফিরে ফিরে আসছে, এবং সেটা আমরা তার আগেও ধর্মে নিয়ে এসেছি, কিন্তু পার্টিকুলারলি in the second half of the 19th century these 4 animals keep coming back: the loyal elephant, the treacherous snake, the beautiful peacock, and the ferocious and powerful beast, the tiger. এবং আমি আরো আহ্লাদিত আনন্দিত হতাম যদি
আমাদের এখানকার সাহিত্য নিয়ে একটা তুলনামূলক আলোচনা করা যায়, কারণ মোটামুটি এই একই সময় কিন্তু পশ্চিমে এখান থেকে বাস্তবে বাঘ নিয়ে যাওয়া হচ্ছে, এক্সিবিশন করা হচ্ছে। একটা তথ্য আমি বাইরে দেখলাম না, হয়তো নিশ্চয়ই আছে, এটা প্রশ্ন করে, কুইজ কোয়েশ্চেন। Which country has the largest number of tigers in the world? Which country has the largest number of tigers in the world? Let me have an answer. Not India. China. Not China. It's not Indonesia. It is the United States of America, because note, I did not say in the wild. Yes, you see, being a teacher for much longer than most of you have existed on this part of the universe. It's true, and we had to deal with it. এবং আমেরিকা থেকে কিন্তু অন্ততপক্ষে 80 দশকের শেষ থেকে there have been many offers made for captive breeding and releasing in the wild, ইত্যাদি, which I do not have time to discuss the pros and cons and so on and so forth. But there are many more tigers in California than there are in the Sundarbans. And everybody has a pet tiger, as it were. এবং এই যে বাঘ আমাদের এখানকার, so that's the reality of the tiger and the idea of the tiger, which is there. The second thing that I wanted to say has to do with the importance of the tiger in conservation. For all her problems, and there were many, it is Indira Gandhi who first recognized the need for identifying an undomesticable apex species. Mark my words. The elephant wouldn't do, because it is very easily domesticated. It's silly to talk of the, preserving cobras, to kill them, not preserve them. Peacocks, another thing. Peacocks, incidentally, I'm sure you know that the Constituent Assembly discussed the national bird, and which was first chosen to be the national bird. Anybody here? Knows? কোনটা? এগুলো সব তথ্য দেখলে আজকাল গুগল এর জন্য। It was the great Indian bustard, but its unfortunate name and spelling in English led Jawaharlal Nehru to say, "Now we will not get it." I'm not joking. এবং সেটা নিয়ে একটা লিমারিকও লেখা হয়েছিল, The bustard's a fortunate fowl, more lucky than eagle or owl. He escapes what would be illegitimacy by dint of a fortunate fowl. That's the limit. And it was in fact the bustard which was true, মানে প্রায় হয়ে গেছিল, এগুলো সব এখন নেটে পাওয়া যায়, যে হবে। তারপরে নেহরুজি বললেন, উনি সাহেব ছিলেন, তো উনি বললেন, না বাবা দেখো, এটা যদি হয় উইল বি দ্য লাফিং স্টক, তার থেকে পিকক একটা ছেড়ে দাও। So what I'm saying is that it was really Indira Gandhi, and she was advised by several others, including Salim Ali, Fateh Singh Rao Gaikwad, and my first boss in the WWF, and Wright, who suggested that India needed an animal which was an apex species, and I don't have to explain to you what an apex species is, which was untamable. এবং সেই জন্য প্রজেক্ট টাইগার শুরু হলো, which was at that point 1970 the largest conservation project of its kind in the world, এবং সেটা নিয়ে লোকজনেরা প্রচন্ড রকম রাগারাগি করেছিলেন। এবং সেই রাগ করার এই দ্বিতীয় কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে the biggest problem was faced from the forest department. If you look at India's budgets prior to 1970, you will see that the forest is a revenue generating department. এবং একটা category of products আছে, সেটার নাম হচ্ছে NTFP. Can anybody tell me here what NTFP stands for? NTFP? Non-timber forest produce.
please do not forget that the forests supplied the East India Company and subsequently the government of British India with, it is estimated, up to 20% of their revenues. এই যে তোমাদের বাড়িতে সব বারমাটি, মাহগানি, সিপি টিকেট যে সব আসবাবপত্র যেগুলো আছে, এটার পয়সা কারা পেত? It was the forest department. The forest department essentially ran plantations of timber, and there were other kinds of forest produce which were NTFP, non-timber forest produce. তার মধ্যে অর্কিডস আছে, তার মধ্যে মাছ আছে ইত্যাদি 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 আছে, এবং এক সময় কোয়াইট ফ্রিলি কিছু ধরনের পশু পক্ষীর মতন ট্রেড হতো, and it was the forest department which revolted from a revenue generating department. They were now supposed to become a conservation department. এবং সেই সময় একটা বড় দ্বন্দ্ব হয়েছিল, এবং এই ডকুমেন্টসগুলো কিছুটা আছে প্রজেক্ট টাইগার নিয়ে, বিভিন্ন বই আছে, you can read how these forest rangers and officials and so on and so forth, তাদের রেসপন্সটা কি ছিল, যেটা আমরা কি করে করব. We are used to protecting forests in the way in which a farmer is used to protecting his land. আমরা রক্ষা করে রাখবো যাতে পোচাররা গাছগুলো কেটে নিয়ে নেওয়া যায়, তারপরে আমরা হঠাৎ বলা হচ্ছে হ্যান্ডস অফ ফরেস্টস. এবং ভারতবর্ষ was also the first country to do two things, which is they borrowed this idea from English, পরের কথা. কিন্তু আমাদের প্রত্যেকটা অভয়ারণ্য দুটো বা তিনটে ভাগ থাকে, একটা কোর এরিয়া থাকে, একটা বাফার জোন থাকে, আর একটা পেরিফেরাল থাকে. এবং এটা করতে বাধ্য হয়েছিল বিকজ there is এখনো possibly no forested area in India which is free of inhabitants. এবং ওই বাঘটা যেই কেন্দ্রে চলে গেল, তখন অনেকগুলি লার্জ স্পিসিস সংরক্ষিত হলো. And as I said, the tiger is an apex species. Basically what it means, if you protect the tiger, then you are protecting everything which is below it in the food pyramid. So it was quite a master stroke to have chosen the tiger. And once again, like the bustard and the peacock, there were debates যে আমরা elephants সংরক্ষণ করব কিনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি. And lest you think that this was an ecologically unsound debate, please consider the fact that tigers are creatures which largely confine themselves to a restricted area. সেই restricted এরিয়াটা খুব ছোট হতে পারে. সুন্দরবনে গেলে দেখবে কিছু বাঘ আছে তারা একটা দ্বীপে বা দুটো দ্বীপের মধ্যে বিচরণ করে. But elephants travel very, 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 very long distances, hundreds if not thousands of kilometers. And if you look at the map of India, there are actually elephant corridors which used to at one time extend all across. পরে যখন আমরা কনজারভেশন করব ইত্যাদি 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 করব, তখন a lot of people thought that the elephant would be appropriate. কিন্তু এলিফ্যান্ট না চুজ করার, বেছে না নেওয়ার মূল কারণ এটাই ছিল যে এলিফ্যান্ট ইজ আ domesticable mammal which is found in the wild, but which is, and other things. Jodi, if you think about it, the association of elephants with the life and times of India is much greater than that of the tiger. আমাদের বড় বড় মন্দির টন্দিরে এখনো হাতি থাকে, তিরুপতিতে আছে, দক্ষিণ ভারতের অন্য মন্দিরে আছে. They actually keep retinues of elephants, রাজা মহারাজাদের ছিল, they are used for hunting, etc., etc., etc. So that's the second thing I wanted to say to you about tigers. The third is the status of the tiger now and what is happening to it. And when I say now, I mean it as a fairly flexible term. এবং সেটা আমরা দেখব যে টাইগার কনজারভেশনের সাথে আর অন্য ধরনের কি কি কালচারাল ফর্মস যুক্ত হয়ে গেছে. I was happy to see life of pi being mentioned here. যদিও in most early 50s, 60s, 70s Hindi films, the tiger was a threat which had to be eliminated and so on and so forth. And there are still pictures of heroic heroes standing with their hands on the head of a stuffed tiger or whatever. বাঘ নিয়ে আমার একটা খুব সুন্দর গল্প স্মরণে আসে, সেটা হচ্ছে আকিরা কুরোসাওয়া তার আত্মজীবনীতে লিখছেন যখন ওনার তোশিরো মিফুনের সাথে যখন সাক্ষাৎ হলো. তোশিরো মিফুনে ইজ দিস ভেরি 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 গ্রেট Japanese actor, one of the greatest actors of all time, who incidentally acted in Throne of Blood, which I hope you see as the
Japanese version of Macbeth. তো থ্রোন অফ ব্লাড করার আগে মিফুনের সাথে দেখা হয়েছে, সেটাও খুব মজার গল্প। কুরোসাওয়া ভেবেছিলেন যে মিফুনে হচ্ছে একজন হাইলি ট্রেন নৌ বা কাবুকি শিল্পী, দেখা গেল যে তিনি হচ্ছেন একটা খালাসি। যাই হোক, তো তারপরে নিয়ে তাকে ট্রেনিং ফেনিং দিয়ে ইত্যাদি হলো। তো একটা দৃশ্য আছে থ্রোন অফ ব্লাডে যেখানে মানে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ওখানে বসে আছেন এবং ম্যাকবেথ ইজ পেসিং আপ অ্যান্ড ডাউন, ওই লেটিং আইডিয়া নট ওয়েট আপন আই বা কি করবে ডাউনটাউনের মৃত্যুর আগে। তো মিফুনে এটা কিছুতেই করতে পারছে না। মিফুন ইজ আনএবল টু ডু দিস ওয়ার্ক despite his training test. He is a physically very large man. তো তখন কুরোসাওয়া লিখছেন যে আমি তখন ভাবতে পারছি না, যে র্যাকিং মাই ব্রেনস, জাপানিতে লিখেছেন, আমি তো জাপানি জানি না, ইংরেজিতে পড়েছি, তো যে আই এম র্যাকিং মাই ব্রেনস টু ফাইন্ড আউট হাউ ডু আই গেট হিম টু ডু দিস। দেন হি হিট আপন আইডিয়া, বললেন মিফুনাকে বললেন তুমি এটা বলে উনি টোকিও চিড়িয়াখানায় নিয়ে গিয়ে মিফুনাকে বাঘের খাঁচার সামনে বসিয়ে দিয়ে বললেন যে বাঘটা কিভাবে হাঁটাচলা করে। The confined tiger, you observe that for 2 days, and that is precisely what Mifune did. Mifune 2 দিন ধরে বসে, রাতে ছিলেন তিনি, কুরোসাওয়া লেখেননি, উনি ছিলেন না, ওই টোকিও জুতে বসে he watched the tiger pacing up and down, and then Kurosawa told him, you reproduce that in your acting. You go back and watch Throne of Blood. তোমরা দেখবে you can spot exactly when he does it. And Kurosawa যেটা করলেন খুব ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে যে ক্যামেরার ওই ফ্রেমটাকে যেন ওই খাঁচা চাপটে দেওয়া, ফলে মিফুনে যখন হাঁটছে তখন the camera is static, so you have this boundary projected, এবং মিফুনের এখান থেকে এরকম রেডিমেড ব্যথা কি বসে আছে, মিফুনে এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে। So the tiger kind of becomes not just a cultural marker but a way of trying to look at the relationship that animals, including us, have with our natural environment. আমার কাছে the Richard Parker figure in Life of Pi is actually not a particularly good use of the tiger in fiction, because it is used for sensation more than anything else. I mean, although I suppose young Martin got his rewards for it. সম্প্রতিকালে আমরা লক্ষ্য করব যে কয়েকটা বাঘ, I was hoping to find Hobbes in amongst the papers, Hobbes of Calvin and Hobbes, and Calvin and Hobbes. Hobbes, of course, is named after a man who famously spoke of human life being solitary, poor, nasty, brutish, and short in the Leviathan. So Bill Watterson, who's one of the most articulate and intelligent comic strip artists in the world, creates this character of the tiger. And আমার কাছে খুব ইন্টারেস্টিং যে Watterson, as it were, brings together in the figure of Hobbes both the bastard of this particular tiger, which is a stuffed toy, and the imaginary tiger, who is actually sort of red in tooth and claw with fearful symmetry and so on and so forth. I would like to congratulate the Department of English for having thought of this, and all of you for looking at it in different ways. আমি যে এই কথাগুলো যেগুলো বললাম, এটা বলার প্রধান উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ওই যখন বাঘ বা সিংহ বা বেজি এদেরকে নিয়ে যখন কোনো পশু, পার্টিকুলারলি লার্জ ম্যামলকে নিয়ে যখন ভাবি, ইউরোপীয় সাহিত্যে যেরকম নেকড়ে বাঘের কথা ভাবা যেতে পারে, উলফ ভাল্লুকের কথা ভাবা যেতে পারে, তখন আমাদের ওটা অনেকগুলো দিক দিয়ে দেখা যেতে পারে। I am happy that you have looked at it from various perspectives, but this is not an end, this is the beginning, and I am so happy that not all of you are talking only of the most obvious characters like Corbett and Kipling, but also extending your sights further afield, as it were. That should be enough. Thank you.